সামনে যাওয়ার আগে আমি একটু নিশ্চিত হতে চাই আগের ভিডিও শেষে আমি যা বলেছি আপনারা তা বুঝেছেন কিনা। এই কাপটাকে একটা পাইপ হিসেবে দেখা যেতে পারে যেটার উপরে এই চাপকে ইনপুট চাপ ধরা যায় ও পাইপ থেকে বের হওয়া তরলের চাপ বা আউটপুট চাপকে তুলনা করা যেতে পারে নিচের এই ছোট ছিদ্রতে চাপের সাথে। আর এই স্থানটা বায়ুশূন্য, এর বাইরে সব দিকে বায়ুশূন্য। আগের ভিডিওতে আমি যখন এঁকেছিলাম তখন শুধু পাত্রের মুখটা বন্ধ ছিল, কিন্তু এখন চারপাশে আর কোথাওই বাতাস নেই। তাহলে এই বিন্দুতে চাপ P1 সমান 0। এখানে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো এখানে যেহেতু একটা ছিদ্র আছে এই বিন্দুতে চাপ 0 হবে। সাধারণভাবে এটাই মনে হওয়া স্বাভাবিক যে এখানে এটা যেহেতু বায়ুমণ্ডলীয় চাপ ও এখানে যেহেতু কোনো বাতাস নেই সুতরাং চাপ 0 হবে। আপনাদের কাছে এটা একটু বিভ্রান্তিকর মনে হতে পারে। আপনি বলতে পারেন যে এই গভীরতায় H গভীরতায় তরলের যে কোনো বিন্দুতে চাপ হওয়া উচিত রো জি এইচ। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক আছে। এই বিন্দুতে তরলের ভেতরে একটা চাপ আছে যার মান রো জি এইচ ও এই চাপের জন্যই তরলটা ছিদ্র থেকে বাইরে বের হয়ে আসে। কিন্তু এই রো জি এইচকে বার্নৌলিস ইকুয়েশনে বিভব শক্তির টার্মের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি বার্নৌলিস ইকুয়েশনটা আবার লিখছি। ইনপুট চাপ P1 যোগ রো জি H1 যোগ রো V1 স্কোয়ার ভাগ 2 সমান সমান আউটপুট চাপ P2 যোগ রো জি H2 যোগ রো V2 স্কোয়ার ভাগ 2। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটার মান 0-এর কাছাকাছি হবে, কারণ যদি এখানে এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলের চেয়ে ছিদ্রের ক্ষেত্রফল খুব ছোট হয় তাহলে পানির লেভেলটা খুব কম গতিতে নিচের দিকে নামবে। যেমন ধরুন কোনো নদীতে বিশাল একটা বাঁধে যদি খুব ছোট একটা ছিদ্র করা হয় তাহলে সেই ছিদ্র দিয়ে পানি যে বেগে বের হবে তার চেয়ে অনেক কম বেগে নদীর পানির পৃষ্ঠ নিচের দিকে নামবে। তাই এটা বাদ। আর আমরা যেহেতু ছিদ্রটার উচ্চতা 0 ধরে নিয়েছিলাম তাই এই টার্মটাও 0 হয়ে যাবে। তাহলে সমীকরণটি সরলীকৃত হয়ে এমন দাঁড়াচ্ছে। ইনপুট চাপ বা পাইপের একদম উপরের পৃষ্ঠের চাপ P1 যোগ রো জি H1। এটাই কিন্তু ঠিক বিভব শক্তি নয়, কিন্তু বিভব শক্তি থেকেই আমরা এই টার্মটা পেয়েছি যখন আমরা সমীকরণটা প্রতিপাদন করেছিলাম। এটা সমান হবে আউটপুট চাপ P2 বা ছিদ্রটার বাইরের দিকে যে চাপ যোগ রো V2 স্কোয়ার ভাগ 2। এটা আমরা গতিশক্তির টার্ম থেকে পেয়েছিলাম, কিন্তু এটাকে ঠিক গতিশক্তি বলা যাবে না কারণ আমরা একটু পরিবর্তন করে নিয়েছিলাম। আমি যেটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এই বিন্দুতে চাপ কিন্তু নিশ্চিতভাবেই 0, কারণ আপনারা বুঝতেই পারছেন এর উপরে কোনো বাতাস নেই। এই বিন্দুতে চাপ 0, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। বোঝার ব্যাপার সেটা হলো এই বিন্দুতে চাপ কত। আমি সহজে বলতে পারি যে এখানে যেহেতু কোনো বাতাস নেই তাই চাপ P2 0। কিন্তু আমি যদি বলি যে এখানের এই ছিদ্রতে চাপ, ধরে নিচ্ছি এই ছিদ্রতে চাপ রো জি এইচ আর এই গভীরতাটা H, তাহলে সেই অবস্থায় আমরা পাচ্ছি রো জি এইচ সমান সমান রো জি এইচ যোগ রো V2 স্কোয়ার ভাগ 2। এটা থেকে কি বোঝা যায়? আমি যখন বলছি যে এই ছিদ্রতে একটা আউটপুট চাপ আছে যার মান রো জি এইচ, তার মানে এটাই বোঝানো হচ্ছে যে আমি এই ছিদ্রতে বাইরে থেকে একটা চাপ প্রয়োগ করছি যেটা ঠিক এই গভীরতায় চাপ রো জি এইচের সমান, এবং এই দুই চাপ সমান ও পরস্পরের বিপরীত দিকে হওয়ায় এরা তরলটাকে একই জায়গায় ধরে রাখবে ও তরল কোনো দিকে প্রবাহিত হতে পারবে না। মনে করা যাক এটা হলো ছিদ্র ও এগুলো ছিদ্রের কাছাকাছি পানির কিছু বিন্দু, এগুলো পানির অণু, এগুলো পানির অণু। হ্যাঁ, এই বিন্দুতে এই গভীরতায় এই বিন্দুতে তরলের ভেতরে তরলের নিজস্ব একটা চাপ কিন্তু থাকবেই, এবং সেই চাপটার মান হবে রো জি এইচ, আর এটা হলো P2। তাহলে এই ছিদ্রটা দিয়ে আমি যে চাপ P2 দিচ্ছি তার মান কত? আমি যদি বাইরে থেকে রো জি এইচ এর সমান চাপ দেই তাহলে পানির এই বিন্দুটা যেটা বাইরে বের হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু আর বের হতে পারবে না, কারণ কণাটির সব দিকে এখন সমান চাপ প্রযুক্ত হচ্ছে। আগের ভিডিওতে যা বলেছি আমি চাই এটা আপনাদের কাছে পরিষ্কার হোক, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে এখানে আমাদের আউটপুট চাপ হলো ছিদ্রটাতে বাইরের চাপ এবং এটার মান 0, এবং এই জন্য এই টার্মটাও 0।
অর্থাৎ তরলের বিভব শক্তির পুরোটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটার সাথে আমরা পরিচিত, কারণ আগে আমরা শক্তির সমীকরণ এরকম দেখেছি। এখন এটা ব্যবহার করে আমি একটা গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। আচ্ছা, ওটা বরং পরে আলাদা একটা ভিডিওতে করব, যেন দুইটা জিনিস একটু আলাদাভাবে থাকে। পরের ভিডিওতে দেখা হবে।